প্রত্যেক মধ্যবিত্ত পরিবারের ছেলের মতো লিন নামের এই ছেলেটারও একটা স্বপ্ন ছিল। একদিন সে হবে অঢেল ধন সম্পদের মালিক, থাকবে নিজের গাড়ি বাড়ি, এমনকি টাকার হিসেব রাখার মতো সময় পাবে না। কিন্তু বাস্তবতা সবসময় স্বপ্নের মতো হয় না। লিন পেশায় একজন গেম ডিজাইনার। তার মাথায় আসে একটা ভৌতিক গেমের আইডিয়া, যেটা পুরোপুরি তৈরি করতে প্রয়োজন প্রায় 100 মিলিয়ন টাকা। তাই সে দুজন ইনভেস্টরকে এই গেমের ডেমো দেখাচ্ছিল। ইনভেস্টররা বলে গেমটার গল্পে ঘাটতি আছে, এটাকে আরো ইন্টারেস্টিং করতে হবে। তাই তাকে 1 টাকাও দেয়া হয় না। হতাশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে আসতেই তার মা মিস শাও বকাঝকা করতে থাকে। আসলে আজকে ছিল লিনের বাবার মৃত্যুবার্ষিকী, অথচ সে প্রার্থনায় হাজির হয়নি। সারাদিন শুধু গেম নিয়ে ব্যস্ত ছিল। এছাড়া শাও জানতে পেরেছে লিন মোটা অঙ্কের ঋণ নিয়েছে, যা এখনো পরিশোধ করতে পারেনি। তাই রাগান্বিত হয়ে ঝাড়ু দিয়ে লিনকে পেটাতে শুরু করে আর বলে এইসব গেম বানানোর পেছনে জীবন নষ্ট না করে ভালো একটা জব খুঁজে নাও। কিন্তু লিন নিজেকে গেম ডিজাইনার হিসেবেই প্রতিষ্ঠিত করতে চায়। এমন সময় টিভিতে দেখানো হচ্ছিল একটা গুপ্তধনের শো। উপস্থাপক এক বিশেষ কেটলি দেখিয়ে বলে, পৃথিবীতে এরকম মাত্র 2টো কেটলি আছে, এক একটার দাম 200 মিলিয়ন করে। একটা খুঁজে পাওয়া গেলেও অন্যটির কোনো খোঁজ নেই। লিন অবাক হয়ে লক্ষ্য করে তাদের বাসার কেটলিটা হুবহু টিভিতে দেখানো কেটলিটার মতো দেখতে। এতে সে একটা আশার আলো খুঁজে পায়, ভাবে এই কেটলিটা বিক্রি করে টাকা পেয়ে যাবে। তখন শাও বলে ওঠে, 200 মিলিয়ন তো দূরের কথা, এটা 2000 টাকাতেও কেউ কিনবে না। কিছুক্ষণ পর টিভিতে আরো একটা তথ্য দেয়া হয়, এই কেটলিটার আসল সৌন্দর্য হচ্ছে এর ঢাকনা, যেটা ছাড়া এর কোনো মূল্য নেই। লিন তার মাকে জিজ্ঞেস করে এর ঢাকনা কোথায়। শাও বলে সে জানে না, কেটলিটা কয়েক বছর ধরেই ঘরে পড়ে আছে, এটা শুধুমাত্র একটা শোপিস। এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠলে লিন বুঝতে পারে লোন কালেক্টররা এসেছে। তাই সে পালানোর প্রস্তুতি নেয়। ওইদিকে শাও দরজা খুলে মিথ্যে বলে যে লিন বাসায় নেই, তবে ছেলেগুলো দেখে ফেলে লিন পালিয়ে যাচ্ছে। তখন নিজের ছেলেকে বাঁচাতে মারপিটে জড়িয়ে পড়ে। লিন পেছনে তাকিয়ে দেখে ছেলেগুলো তার মাকে আঘাত করছে। এই দেখে সে মায়ের দিকে ছুটে আসতে থাকে। ঠিক সেই মুহূর্তে তার সামনে এসে পড়ে একটা গাড়ি, আর তীব্র এক আলোর ঝলকানি তৈরি হয়। এতে লিন চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর চোখ খুলে দেখে অন্য একটা জায়গায় চলে এসেছে। অবাক হয়ে চারদিকে তাকায়, দেখতে পায় সে দাঁড়িয়ে আছে একেবারে রাস্তার মাঝখানে। আর এই জায়গাটা সে কোনোভাবেই চিনতে পারছে না। কিছুটা সামনে এগোতেই দেখতে পায় একটা টিভির দোকান, কিন্তু ভেতরে সাজানো টিভিগুলো ছিল সব পুরনো মডেলের। শুধু তাই নয়, অন্যান্য দোকানপাট, মানুষের পোশাক, সাইকেল, এমনকি গাড়িগুলো যেন অন্য এক সময়ের। এরপর তার দেখা হয় নিও নামের এই লোকটার সাথে। সে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে চাঁদাবাজি করে বেড়াতো। লিন তার পিছু নিয়ে একটা গলিতে চলে আসে এবং একটা ছাদের উপরে উঠে দেখতে পায় এক কুংফু স্কুলের টিচারের কাছে টাকা চাইছে। কিন্তু সেই টিচার নিউদের সাথে ফাইট শুরু করে। এদিকে লিন মারপিট দেখার সময় একটু বেশি ঝুঁকে পড়ে, এর ফলে সে নিচে পড়ে যায়। এরপর সেই টিচার নিউদের মারধর করে তাড়িয়ে দেয়। যাওয়ার আগে নিউ বলে, আমি তোমাকে দেখে নিব শাও। এই শুনে লিন অবাক হয়ে শাওকে জিজ্ঞেস করে এখন কত সাল চলছে। শাও বলে 1998। লিন বুঝতে পারে সে অতীতে চলে এসেছে এবং তার সামনে দাঁড়ানো মেয়েটা হচ্ছে তার মা। সে শাওকে মা বলে ডাকতেই কুংফু স্টাইলে শাও তার হাতে ব্যথা দিতে শুরু করে, কারণ সে তো এখনো বিয়েই করেনি, ছেলে আসবে কোথা থেকে। তখন লিন বুদ্ধি করে বলে, আমি তোমার দূর সম্পর্কের কাজিন। এই বলে সে তার আত্মীয়দের নাম বলতে থাকে। যখন তার বাবা ডংজির নামটা বলে, তখন লিন লজ্জা পেয়ে তাকে ছেড়ে দেয়, কারণ সে ডংজিকে পছন্দ করে, কিন্তু মনের কথা বলতে পারছে না। শাও তাকে বলে, চলো তোমাকে ডংজির ক্লিনিকে নিয়ে যাই, সেখানে তোমার হাতের চিকিৎসা করিয়ে নিতে পারবে। তবে লিন তার বাবাকে কখনো দেখেনি, তাই ক্লিনিকে আসার পর ভুলে অন্য একজনকে ডংজি ভেবে বসে। শাও তাকে বলে, আরে বোকা, সে ডংজি না। এরপর দেখা যায় ডংজি উপর থেকে নিচে নামছে, কিন্তু সে সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। তবে শাও তাকে ধরে ফেলে। এখানে লিন তার বাবাকে প্রথমবারের মতো দেখতে পায়। তারপর ডংজি এক নিমিষেই তার হাত ঠিক করে ফেলে। এতে ইমপ্রেস হয়ে শাও তার প্রশংসা করছিল। লিন মনে মনে বলে, আমার সাথে এরকম অলৌকিক ঘটনা কিভাবে ঘটছে তা আমি জানি না, তবে এই মুহূর্তগুলো আমি বেশ এনজয় করছি। ঠিক এমন সময় অঞ্জি নামের এই মেয়েটা পোষা কুকুর নিয়ে সেখানে হাজির হয়। লিন খেয়াল করে অঞ্জি তার বাবার সাথে খুব ক্লোজ হয়ে কথা বলছে। তাই সে শাওকে জিজ্ঞেস করে, এই মেয়েটা কে। শাও বলে, দেখে বুঝতে পারছো না, ওরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এই শুনে লিন খুব অবাক হয়, কারণ ডংজির সাথে সম্পর্ক থাকার কথা হচ্ছে শাওয়ের। এরপর অঞ্জি তাদের দুজনকে লাঞ্চ করতে ইনভাইট করে। দেখা যায় সে নিজের হাতে অনেক সুস্বাদু খাবার রান্না করে এনেছে। তবে শাওয়ের খুব মন খারাপ থাকায় হিংসে করে বলে, এগুলো কোনো খাবার হলো, দেখেই মনে হচ্ছে এগুলোর কোনো স্বাদ নেই। কিন্তু সে যখন খাবার টেস্ট করে তখন সে আর নিজেকে থামাতে পারে না, কারণ খাবারগুলো ছিল খুবই টেস্টি। পেট ভরে খেয়ে শাও বাসার দিকে রওনা হয়। এদিকে লিন ভাবছিল তাকে যে করেই হোক শাও আর ডংজিকে এক করতে হবে, না হলে ভবিষ্যতে তার কোনো অস্তিত্ব থাকবে না। এছাড়া সেই প্রাচীন কেটলিটাও খুঁজতে হবে। তাই সে বুদ্ধি করে শাওকে বলে, আমি ভবিষ্যৎবাণী করতে পারি, তোমার হাতের রেখা দেখে বলতে পারি ডংজির
সাথে তোমার বিয়ে হবে আর একটা হ্যান্ডসাম ছেলেও হবে তোমাদের। এই শুনে শাও প্রচন্ড খুশি হয়। এরপর লিন তার বাসায় আসতে চায়, কারণ সে ভেবেছিল সেই কেটলিটা তার বাসায় পাওয়া যাবে। প্রথমে শাও তাকে এখানে থাকার অনুমতি দিতে চায় না। তখন লিন বলে, ডংজির মন জয় করতে তোমাকে সাহায্য করব, এছাড়া আমার থাকার আর কোনো জায়গা নেই। এই শুনে তাকে থাকার অনুমতি দেয়। রাতের বেলা শাও যখন নাক ডেকে ঘুমাচ্ছিল, তখন লিন সেই প্রাচীন কেটলিটাকে খুঁজতে শুরু করে এবং একটা জায়গায় শাও লিখে রেখেছিল এখানে হাত দেওয়া নিষেধ। লিন বুঝতে পারে এখানেই হয়তো দামি কেটলিটা লুকিয়ে রেখেছে, কিন্তু দেখে সেখানে একটা ব্রিফকেস রাখা, যেটার আবার লক করা ছিল। তবে লিন 1 থেকে 6 পর্যন্ত নাম্বার টাইপ করতেই ব্রিফকেস খুলে যায়। সে বলে, আমার মা খুব বোকা, এত সহজ পাসওয়ার্ড কেউ দেয় নাকি? ব্রিফকেসের ভেতরে এই বইটা খুঁজে পায়। ঠিক এমন সময় শাও ঘুম থেকে উঠে তাকে ধরে ফেলে। আসলে এই বইয়ে কুংফু শেখানোর সিক্রেট পদ্ধতি লেখা আছে, তাই এটাকে যত্ন করে রাখে। তবে শাও লিনকে চোর মনে করে তার পকেট চেক করতে থাকে। লিনের মোবাইলটাকে আয়না ভেবে ছুঁড়ে ফেলে দেয়। মোবাইলের স্ক্রিনটা ভেঙে যায়। তখন লিন বুদ্ধি করে তাকে বলে, এটা খুব দামি একটা ক্যামেরা ছিল, যেটা তুমি ভেঙে ফেলেছো, এর জরিমানা দিতে হবে। শাও তার কথায় বিশ্বাস করে না। তখন সে দুজনের একটা সেলফি তুলে, যা দেখে শাও খুব টেনশনে পড়ে যায়। এটার দাম দেওয়ার মতো টাকা নেই তার কাছে। লিন বলে, চিন্তা করতে হবে না, আমাকে না তাড়িয়ে এখানে থাকতে দিলেই হবে। পরদিন সকালে লিন ঘুম থেকে উঠে দেখে শাও তার মাসিক আয় ব্যয়ের হিসেব করছে। আসলে তার কুংফু স্কুলে কেউ ভর্তি হয় না, খুব আর্থিক সমস্যায় আছে। লিন বলে, আমি থাকতে কোনো টেনশন নেই। এই বলে শাওকে বিজনেস আইডিয়া দেয়। এতদিনে শাও ছোট বাচ্চাদের কুংফু শেখাতো, তবে বাচ্চারা জুডো, ক্যারাটে এসবে বেশি আকৃষ্ট ছিল। তাই লিন বলে, আমরা টার্গেট করব ধনী আর বৃদ্ধ মানুষদের, কারণ তারা স্বাস্থ্য নিয়ে বেশি সচেতন। কিন্তু তাদেরকে কুংফু নয়, ডান্স করাবো, যেটা এক প্রকার ব্যায়ামের মতো কাজ করবে। যদি তারা ওয়ানেসে যুক্ত হয়ে উত্তেজনাপূর্ণ গেম উপভোগ করতে চায়, তাহলে এটাই সঠিক সময়। এই প্ল্যাটফর্মে তারা পাবে সবচেয়ে জনপ্রিয় গেম, যেখানে প্রতিদিন জেতার সুযোগ রয়েছে। নতুন নতুন খবর ও অফার সম্পর্কে জানতে তারা ওয়ানেসের সাইটে নিয়মিত ভিজিট করে। ওয়ানেস দেয় চমৎকার ক্যাশব্যাক অফার এবং প্রথম জমায় 100% উপরি লাভ। সাইন আপে প্রথম জমায় বোনাস পেতে ব্যবহার করে আমাদের প্রোমো কোড। সাকিবুল হাসান এখন ওয়ানেসের অ্যাম্বাসেডর। তার সঙ্গে যুক্ত হয়ে তারা পায় বিশেষ অফার ও সুযোগ, দিচ্ছে সেরা অডস। তারা জিততে পারে সেরা পরিমাণ অর্থ, যা তারা সহজেই স্থানীয় পেমেন্ট মেথডের মাধ্যমে নিতে পারে। তাদের পাশে রয়েছে যে কোনো জায়গা থেকে 24/7 কাস্টমার সাপোর্ট। তারা এখনই যুক্ত হয় এবং প্রোমো কোড ব্যবহার করে প্রথম জমায় শতভাগ বোনাস পায়। মন্তব্যে পিন করা লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করে এবং আইফোন 16 প্রো ম্যাক্স জেতার সুযোগ পায়। এরপর লিন পুরো এলাকায় মাইকিং করে প্রচার করতে থাকে যে শাও কুংফু স্কুলে ফ্রিতে ডিম উপহার দিচ্ছে। এই শুনে লোকজন হুমড়ি খেয়ে শাওয়ের স্কুলের সামনে আসে। তখন শাও তাদেরকে স্বাস্থ্য ঠিক রাখার কথা বলে স্কুলে ভর্তি করিয়ে নেয়। এভাবে সে অনেক টাকা উপার্জন করে। তবে দেখা যায় সে ওই বৃদ্ধদের ডান্স করানোর বদলে কুংফু শেখাতে শুরু করেছে। সে খুব কঠোরভাবে তাদের ট্রেনিং দিচ্ছিল। এই দেখে লিন তাকে ভেতরে নিয়ে এসে বলে, তোমার এত কঠিন ট্রেনিং তাদের দ্বারা সম্ভব নয়। এটা বলার সাথে সাথেই একজন বৃদ্ধ ক্লান্ত হয়ে পড়ে যায়। লোকটার ট্রিটমেন্ট করাতে আসে ডংজি। সে চেক আপ করে বলে, আপনি ঠিক আছেন, একটু রেস্ট নিলেই হবে। কিন্তু লোকটা রাগান্বিত হয়ে তার টাকা ফেরত চায়। বাকিরাও চেঁচামেচি করে তাদের টাকা ফেরত চাইতে থাকে। তখন জিন তাদেরকে শান্ত করার জন্য বলে, আপনাদের টাকা ফেরত পেয়ে যাবেন। এর পাশাপাশি কখনো অসুস্থ হলে ডংজি আপনাদের ফ্রিতে চিকিৎসা করাবে। এই শুনে তারা শান্ত হয়ে চলে যায়। এদিকে শাও মন খারাপ করে ঘরে চলে আসে। রাতের বেলা লিন দেখে শাও মন খারাপ করে বসে আছে, কারণ ভর্তির টাকাগুলো তো গেলই, সাথে ডিম কেনার টাকাটাও পুরোটা জলে গিয়েছে। তখন লিন তার মোবাইলে সেই প্রাচীন কেটলিটা দেখিয়ে বলে, এটার দাম 200 মিলিয়ন টাকা। আমার ধারণা এটা এই এলাকার কোনো একটা এন্টিক শোপিসের দোকানে পাওয়া যাবে। এটা খুঁজে পেতে আমাকে সাহায্য করো। পরদিন থেকে তারা বিভিন্ন দোকানের সামনে পুতুল নাচ খেলা দেখাতে শুরু করে। তবে তাদের প্রধান লক্ষ্য সেই কেটলিটা খুঁজে বের করা। কিন্তু মানুষজন তাদের এই খেলায় বিনোদন পেয়ে টাকাও দিত। এতে শাওয়ের ভালোই ইনকাম হচ্ছিল। তখন লিন তাকে জানায়, নিও কম টাকায় খেলা দেখাতে শুরু করেছে, অর্থাৎ আমাদের পুতুল নাচ আর কেউ দেখবে না। এই শুনে সব প্রচন্ড রাগান্বিত হয়ে নিউকে মারতে চলে আসে। কিছুক্ষণ পর লিন এসে তাকে শান্ত করে বাড়ি নিয়ে যায়। অপরদিকে নিউ চলে আসে তার বস মিস্টার ওং এর কাছে। সে একজন এন্টিক শোপিস কালেক্টর। এছাড়া তার কথাতেই নিউ এলাকায় চাঁদাবাজি করত। প্রাচীন সেই মূল্যবান কেটলির প্রথমটা ছিল ওং এর কাছেই। এর দ্বিতীয়টা খোঁজার দায়িত্ব দিয়েছিল নিউকে, কিন্তু শাও আর লিনের কারণে তারা বাধাপ্রাপ্ত হয়েছে। মিস্টার ওং বলে, আমি এসব কিছু শুনতে চাই না। যে করেই হোক সেই কেটলিটার খোঁজ করো, না হলে তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। ওইদিকে লিন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা বেটিং এর দোকান দেখতে পায়। তার মনে পড়ে 1998 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের শিরোপা জিতেছিল ফ্রান্স। তাই সে দ্রুত তার সব টাকা বাজি ধরে ফ্রান্সের উপরে। এতে দোকানদার খুব অবাক হয়, কারণ ওই সময় সবাই ভেবেছিল ফাইনাল জিতবে ব্রাজিল। লিন সেই বেটিং এর টিকিট নিয়ে বাহিরে আসলে দেখা হয় নিউর সাথে। সে টিকিটে ফ্রান্সের নাম দেখে হাসতে শুরু করে। লিন বলে, টিকিটটা ফেরত দাও, না হলে কিন্তু শাওকে ডেকে তোমাকে মার খাওয়াবো। এই শুনে নিউ রাগান্বিত হয়ে টিকিট ছিঁড়ে ফেলে। এতে
লিন একদম ভেঙে পড়ে। তার কাছে আর টাকাও ছিল না যে নতুন আরেকটা বাজি ধরবে। তখন নিও ব্রাজিল ব্রাজিল বলে চিৎকার করতে থাকে, কিন্তু ফাইনাল খেলার দিন দেখতে পায় ফ্রান্স শিরোপা জিতে নিয়েছে। এই দেখে সে একদম হতবাক হয়ে যায় এবং সোজা চলে আসে লিনের সাথে দেখা করতে। হাতে চুমু খেয়ে বলে, আমাকেও ব্যাটিং করা শেখাও, তুমি খুব ভালো অনুমান করতে পারো। লিন একটা শর্তে রাজি হয়, সে নিউকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার সাথে কাজ করতে বলে। নিউর এতে কোনো আপত্তি নেই, সে শাওকেও তার মালকিন হিসেবে গ্রহণ করে নেয়। এরপর থেকে সে রোজ সকালে পত্রিকা আর দুধ বিক্রি করতে যেত এবং ঘরের কাজকর্মেও শাওদের সাহায্য করত। এভাবে লিনদের সাথে থেকে ধীরে ধীরে নিউর হৃদয় পরিবর্তন হয়ে যায়, সে এখন খুব ভালো মানুষ। এরপর শাও জুতোর সোল তৈরি করার একটা পার্ট টাইম কাজ জোগাড় করে। লিন আর নিউ তাকে এই কাজে সাহায্য করতে থাকে। একদিন নিউ একটা জুতার সোলে লাভ এঁকে দেয়, আসলে সে শাওকে পছন্দ করতে শুরু করেছে। এই দেখে লিন রেগে গেলেও শাওয়ের ভালোই লাগছিল, কারণ প্রথমবার কেউ তাকে লাইক করেছে। লিন মনে মনে বলে, এভাবে চলতে দেওয়া যাবে না, ডংজির সাথে তার সম্পর্কটা এগিয়ে নিতে হবে। শাওকে বলে, তোমার স্টাইলটা খুব পুরনো, এ কারণে ডংজি তোমাকে পছন্দ করে না, তোমাকে মডার্ন বানাতে হবে। পরদিন শাওকে নিয়ে আসে শপিং করাতে, অনেকগুলো ড্রেস ট্রাই করায়। শেষমেশ এই সুন্দর ড্রেসটা তাকে খুব মানাচ্ছিল। তারপর সেলুন থেকে তার নতুন হেয়ার স্টাইল করিয়ে নেয়। তারপর একটা দোকানে বসে দুজন গল্প গুজব করতে থাকে। লিন বলে, আমার মা আমাকে খুব মারধর করে, সে আমার কোনো কথাই বুঝতে চায় না। এই শুনে শাও রেগে গিয়ে বলে, কি বলছো তুমি? তবে আমার বিশ্বাস তোমার ভালোর জন্যই তোমাকে বকাঝকা করে। এরপর লিন তাকে ডংজির ক্লিনিকে পাঠিয়ে দিয়ে সেই কেটলিটার সন্ধানে ব্যস্ত হয়ে পড়ে। একটু পর দেখতে পায় ডংজি সাইকেলে চড়ে তার দিকেই আসছে এবং তার পেছনে যে মেয়েটা বসা ছিল তার পরনে ছিল শাওয়ের মতো ড্রেস। এই দেখে সে ভাবে শাও ডংজিকে পটিয়ে ফেলেছে, কিন্তু শাও এসে বলে, গাধা, ওইটা আমি না, সে হচ্ছে জিন। দুজন একই রকম ড্রেস পরেছিল। জিন তাদেরকে জানায় ডংজি আর সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এই শুনে লিনরা চমকে ওঠে, তবে শাও নিজেকে সামলে নিয়ে দুজনকে শুভেচ্ছা জানায়। এরপর মন খারাপ করে সেখান থেকে চলে আসে। ওইদিকে লিন দেখতে পায় ডংজির হাতে সেই প্রাচীন কেটলিটা, যেটা সে একটা দোকান থেকে কিনে এনেছিল। অপরদিকে শাও মন খারাপ করে বাসায় যাওয়ার সময় দেখতে পায় মিস্টার অং এর গুন্ডারা নিউকে মারধর করছে। এই দেখে সে ওই গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এমন সময় সেখান দিয়ে যাচ্ছিল এক লোক, যে শাওয়ের ফাইট করার পদ্ধতি দেখে খুব ইমপ্রেস হয়। এরপর শাওকে ভিজিটিং কার্ড দিয়ে বলে, আমি হংকং এর একজন মুভি পরিচালক, তুমি চাইলে আমার মুভিতে কাজ করতে পারো। কিন্তু শাও তাকে অবিশ্বাস করে কার্ডটা ফেলে চলে আসে। রাতের বেলা লিন লুকিয়ে ডংজির ক্লিনিকে যায়, গিয়েছিল কেটলিটা চুরি করতে। ঠিক সেই মুহূর্তে চলে আসে ডংজিরা। তাদের দেখে লিন একটা মিথ্যা গল্প বলতে শুরু করে। সে বলে তার দাদার নাকি এরকম একটা কেটলি ছিল, সেটা দিয়ে তাকে চা বানিয়ে খাওয়াতো, তাই এই কেটলিটা তার দাদার স্মৃতি মনে করিয়ে দেয়। জিন তাকে বলে, এটা যদি তোমার এতই পছন্দ হয়ে থাকে তাহলে তুমি নিয়ে যাও। এতে লিন খুব খুশি হয়ে কেটলিটা নিয়ে চলে আসে বাড়িতে। নিও কেটলিটা দেখে বলে, অবিকল এরকম দেখতে একটা কেটলি মিস্টার অং এর কাছে দেখেছি, সে দ্বিতীয় কেটলিটা খুঁজে বেড়াচ্ছে। লিন মিস্টার অং এর সম্পর্কে জানতে চায়। নিও বলে, ওং প্রাচীন জিনিসপত্র কালেকশন করতে যে কোনো পথ অবলম্বন করতে পারে, সে খুব ভয়ানক মানুষ। লিন বলে, তাহলে এই কেটলিটাকে খুব সুরক্ষিত জায়গায় রাখতে হবে। এরপর সে কেটলিটা সেই জায়গায় রেখে দেয় যেখানে শাও তার ব্রিফকেসটা রেখেছিল, আর নিউকে বলে, আমি যদি কখনো গায়েব হয়ে যাই তাহলে তোমার দায়িত্ব থাকবে এটা শাওকে হস্তান্তর করা। ওইদিকে সেই পরিচালক শাওয়ের সাথে আবারও কথা বলতে আসে। শাও তার সাথে ভালোভাবে পরিচিত হয়। এরপর লোকটা ভিজিটিং কার্ড দিয়ে চলে যায়। লিন এসে জিজ্ঞেস করে, লোকটা কে ছিল? শাও বলে, সে আমাকে স্টান্টম্যানের কাজের অফার দিয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকেই হংকং চলে যাব। লিন বলে, তুমি এভাবে চলে যেতে পারো না। কিন্তু শাও তার সিদ্ধান্তে অটুট। ডংজির বিয়ে হয়ে যাচ্ছে, তাই এখানে থাকার আর কোনো ইচ্ছে নেই তার। এই শুনে লিন প্রচন্ড হতাশ হয়ে বসে পড়ে, কারণ যদি সে চিরদিনের জন্য হংকং চলে যায় তাহলে ডংজির সাথে আর কোনো সম্পর্ক থাকবে না, ফলে সেও পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে। তবে সে এত সহজে হাল ছাড়বে না। হঠাৎ একটা আইডিয়া মাথায় চলে আসে, তখনই তার পকেট থেকে মোবাইলটা পড়ে যায় আর সেটা কেউ একজন তুলে নেয়। ওইদিকে লিন সেলিব্রেট করতে শাও, ডংজি আর জিনকে একটা হোটেলে নিয়ে আসে। বলে, প্রথম সেলিব্রেশন করব শাওয়ের নতুন কাজের জন্য, এরপর সেলিব্রেশন করব ডংজি আর জিনের বিয়ের আনন্দে। এই বলে তাদেরকে ড্রিঙ্কস করাতে শুরু করে। আসলে তার পরিকল্পনা হলো তাদেরকে ড্রিঙ্কস করিয়ে অচেতন করে ফেলা। এরপর শাও আর ডংজিকে একটা রুমে এক রাত আটকে রাখবে, এতে জিন তাদেরকে ভুল বুঝে ব্রেকআপ করে নিবে। তার প্ল্যান অনুযায়ী ড্রিঙ্কস করে ডংজি আর জিন অচেতন হয়ে যায়, কিন্তু শাও এখনো এক
একের পর এক ড্রিঙ্কস করে যাচ্ছিল। অনেকগুলো বোতল শেষ করে আরো বোতল নিয়ে আসতে বলে। লিন সেই বোতল কিনে নিয়ে আসার সময় কেউ তাকে কিডন্যাপ করে ফেলে, তবে তাকে নিয়ে যাওয়ার সময় শাও তাকে দেখে ফেলে। আসলে লিনকে মিস্টার ওং কিডন্যাপ করিয়েছে এবং তাকে জিজ্ঞেস করছিল সেই প্রাচীন কেটলিটা কোথায় লুকিয়েছো। লিন অস্বীকার করে বলে আমি কোনো কেটলির সম্পর্কে জানি না। তখন মিস্টার ওং তার মোবাইলে সেই কেটলিটার ছবি দেখায়। আসলে তার এক লোক এটা কুড়িয়ে পেয়েছিল। লিন জিজ্ঞেস করে মোবাইলের লক খুললে কিভাবে। ওং বলে পাসওয়ার্ডটা ছিল খুবই সোজা, 1 2 3 4, একটা বাচ্চাও অনুমান করতে পারবে। এই কথাবার্তার মাঝেই সেখানে চলে আসে শাও। তাকে দেখে লিন খুব খুশি হয়, ভাবে গুন্ডাদের মেরে তাকে উদ্ধার করবে, কিন্তু সে ততক্ষণে মাতাল হয়ে পড়েছিল, তাই গুন্ডারা তাকেও বেঁধে রাখে। এরপর ওং শাওয়ের গলায় ছুরি ঠেকিয়ে 1 ঘন্টার সময় দেয় লিনকে আর বলে কেটলিটা এখনই নিয়ে আসো, না হলে শাওকে আর জীবিত দেখতে পাবে না। শাও তারপর দ্রুত বাসায় চলে আসে এবং সেই কেটলিটা বের করে। তখন গুন্ডারা তাকে অজ্ঞান করে কেটলিটা নিয়ে চলে যায়। ওং পরীক্ষা করে দেখে কেটলিটা একদম আসল। ততক্ষণে শাওয়ের নেশার ঘোর কেটে গিয়েছিল। সে ওংকে বলে তুমি আমাদের থেকে অবৈধভাবে চাঁদাবাজি করতে, আর এখন লিনের এই কেটলিটা জোর করে নিচ্ছ। কেটলিটা লিনকে ফেরত না দিলে তোমাকে সাজা ভোগ করতে হবে। এই শুনে ওং রাগান্বিত হয়ে তার লোকদের অর্ডার দেয় শাওকে মারার জন্য, কিন্তু শাও তাদের সাথে ফাইট শুরু করে। এইদিকে ওংয়ের হাত থেকে কেটলির ঢাকনাটা ছিটকে গিয়ে ফার্নিচারের তলায় চলে যায়। সে ওটা বের করতে ব্যস্ত হয়ে পড়ে। এইদিকে শাওয়ের হাতের বাঁধন খুলতে সক্ষম হয়। এরপর গুন্ডাদের আরো ভালোভাবে মারধর করতে থাকে। সে এত ভালো ফাইট করতো যে তার সামনে কেউ টিকতে পারছিল না। আর এই মারপিটের মধ্যেই একটা পেট্রোলের ট্যাঙ্ক নিচে পড়ে কারেন্টের তারের সাথে মিশ্রিত হয়, ফলে পুরো জায়গায় আগুন ধরে যায়। এই দেখে ওং সেখান থেকে বের হওয়ার জন্য দৌড় দেয়, তবে শাও ঝাঁপ দিয়ে তাকে ধরে ফেলে এবং সেই কেটলিটা নেওয়ার চেষ্টা করতে থাকে। শেষ মুহূর্তে ওং তাকে ধাক্কা দিয়ে ভেতরে ফেলে বাহিরে চলে আসে। অপরদিকে লিন জ্ঞান ফিরে পায় এবং শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ছুটে আসে শাওকে বাঁচাতে। বিল্ডিংটা আগুনে ঝলসে যাচ্ছিল, তবে সে এর পরোয়া না করেই ভেতরে ঢুকে যায় এবং দেখতে পায় শ্বাস নিতে না পেরে শাও অজ্ঞান হয়ে পড়ে আছে। কাঁধে তুলে বাহিরে নিয়ে আসে এবং কান্না করে বলতে থাকে যদি আমি কেটলির জন্য মরিয়া না হতাম তাহলে তোমার এই অবস্থা হতো না। এই বলে তাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করছিল। হঠাৎ করে শাওয়ের জ্ঞান ফিরে আসে এবং লিনকে দেখায় কেটলির ঢাকনাটা উদ্ধার করতে পেরেছিল, তবে সেটা ভেঙে 2 টুকরো হয়ে গিয়েছে। আর এতে লিনের বিন্দু মাত্র আফসোস নেই, তার মা বেঁচে আছে, এটাই তার সব থেকে বড় প্রাপ্তি। এর কয়েকদিন পর শাও হংকং এর উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য সবার কাছে বিদায় নিচ্ছিল। সে লিনকে জানায় পুলিশ ওংয়ের কাছ থেকে সেই কেটলিটা উদ্ধার করে আমাকে দিয়েছে, সেটা আমি নিরাপদ স্থানে রেখে দিয়েছি, তুমি যাওয়ার সময় নিয়ে যেও। লিন বলে আমাদের হয়তো আর দেখা হবে না, কেটলিটা তুমি রেখে দিও। শাও তাকে জড়িয়ে ধরে আদর করে। এরপর সে ডংজি আর জিনের কাছ থেকে বিদায় নিচ্ছিল। জিন বলে হংকং এ পৌঁছে জানিও আর নিজের খেয়াল রেখো। এদিকে লিন ভাবতে থাকে যদি শাও হংকং এ গিয়ে থাকে তাহলে সে কিভাবে জন্ম নিল, ভবিষ্যতে তার কোনো অস্তিত্ব থাকার কথা নয়। এটা ভাবার সাথে সাথেই অলৌকিকভাবে তার চারপাশটা পরিবর্তন হতে শুরু করে এবং একটু পরেই সে দেখতে পায় তার সামনে আর কেউ নেই। শাওয়ের বাসায় জং ধরা একটা তালা ঝুলছে। এই দেখে সে চলে আসে ডংজির ক্লিনিকে, সেখানেও একটা তালা লাগানো ছিল। এরপর এক মহিলার কাছ থেকে জানতে পারে ডংজি জিনকে নিয়ে শহরের একটা হসপিটালে গিয়েছে, কারণ আজকে জিনের ডেলিভারি হবে। লিন পত্রিকা চেক করে দেখে এখন সালটা হচ্ছে 1999, অর্থাৎ সে টাইম ট্রাভেল করে 1 বছর সামনে চলে এসেছে। এই দেখে সে দ্রুত শহরের উদ্দেশ্যে রওনা হয়। আসলে তার যেদিন জন্ম হয়েছিল সেদিনই তার বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। হসপিটালের সামনে গিয়ে দেখে সব গাড়ি জমে আটকে আছে। লোকজন বলাবলি করছে অ্যাক্সিডেন্টে একটা লোক মারা গিয়েছে, তবে তার প্রেগনেন্ট স্ত্রী জীবিত। লিন দ্রুত সেদিকে যেতে শুরু করলে অনুধাবন করে তাকে কোনো কিছু স্পর্শ করছে না, অর্থাৎ সে অদৃশ্য হয়ে গিয়েছে। ওইদিকে জিনকে অ্যাম্বুলেন্সে পাঠানো হয়। সে শাওকে বলে আমি হয়তো অপারেশনের সময় বাঁচবো না, আমার যদি ছেলে হয় ওর নাম রেখো লিন, আমার সন্তানের দায়িত্ব তুমি নিও, তবে কখনো তাকে বলো না যে আমি মারা গিয়েছি, বলবে তুমি ওর আসল মা। এই সব কিছু দেখছিল লিন। এরপর থেকে লিনকে লালন পালন করতে থাকে শাও। তার বাড়িটা বিক্রি করে চলে যায় শহরে এবং বিভিন্ন মুভিতে স্টান্টম্যান হিসেবে কাজ করে, তবে লিনকেও সাথে করে কাজে নিয়ে যেতে হতো। একদিন শুটিং এ বিস্ফোরণ ঘটানো হচ্ছিল। হঠাৎ শাও দেখে লিন সেই শুটিং স্পটের মধ্যে ঢুকে পড়েছে। এই দেখে সে
দৌড় দেয় তাকে বাঁচানোর জন্য। আর এই দৌড়ঝাঁপের সময় তার পায়ে ঢুকে যায় একটা রড। তবে এতে তার আক্ষেপ নেই, সে লিনকে জড়িয়ে ধরে অঝরে কান্না করছিল। যদিও এই ভাঙা পা নিয়ে আর কখনো মুভিতে কাজ করার সুযোগ পায়নি। এরপর থেকে ছোটখাটো কাজ যেমন রাস্তা থেকে ময়লা তোলা, টয়লেট পরিষ্কার করা এসব করেই জীবনযাপন করছিল। তবে এই ছোটখাটো কাজ করায় লিন খুব লজ্জা পেত, এমনকি শাওয়ের সাথে ভালোভাবে কথাও বলতো না। কিন্তু এখন সবকিছু দেখার পর বুঝতে পারলো শাও তাকে মানুষ করতে কতটা পরিশ্রম করেছে, নিজের স্বার্থ ভুলে গিয়ে তাকে লালন পালন করেছে, এমনকি সে আর বিয়েও করেনি। এসব দেখার পরেই সে হঠাৎ বর্তমানে ফিরে আসে, দেখতে পায় সে রয়েছে হসপিটালের বেডে, আর তার হাত ধরে তার পাশেই শুয়েছিল তার মা শাও। সেই অ্যাক্সিডেন্টের পর থেকেই সে তার পাশ ছেড়ে যায়নি। লিন পরম ভালোবাসায় তার হাতটা ধরে রাখে। এরপর কয়েক মাস অতিবাহিত হয়। লিন নতুন একটা গেমের আইডিয়া নিয়ে আবারও ইনভেস্টরদের কাছে যায়। এবার তার গেমের মেইন থিম হচ্ছে মা নিয়ে। এই গেমে তুলে ধরেছে একজন মায়ের আসল মর্ম কেমন হওয়া উচিত, আর এই গেমটা সে নিজের মা অর্থাৎ শাওয়ের নামে উৎসর্গ করেছে। ইনভেস্টররা তার এই ইমোশনাল গেমটা খুব পছন্দ করে এবং তার গেমে ইনভেস্ট করতে রাজি হয়। অবশেষে তার স্বপ্নটা পূরণ হচ্ছে। এই আনন্দ ঘন মুহূর্ত দেখিয়ে মুভিটার সমাপ্তি ঘটে।